ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি মানে ত্রিকোণমিতিক অভেদ তিনটা, মোট তিনটা। আবার বলছি, ত্রিকোণমিতিক অভেদ মোট তিনটা। এই ত্রিকোণমিতিক অভেদ বা ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটি আমি এটা একটু দেখাচ্ছি। সেটা কোত্থেকে আসছে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা জিনিস সবার মনে থাকে কিন্তু আর একটা জিনিস মনে থাকে না, সেটা দেখাচ্ছি। দেখেন, আচ্ছা এইটা আমি নাম দিলাম হচ্ছে এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজের দৈর্ঘ্যকে আমি সি দ্বারা প্রকাশ করতেছি। এই অতিভুজের দৈর্ঘ্যকে আমি সি দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে থিটা, সূক্ষ্মকোণ থিটা। এটা হচ্ছে ভূমি এ আর এটা হচ্ছে লম্ব বি। আচ্ছা, এখানে আপনারা সবাই একটা সূত্র পড়ছেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই সূত্রটার সাথে পরিচয় নাই এরকম কেউ আছেন এখানে? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্রের সাথে পরিচয় নাই এরকম কেউ থাকার কথা না। যে 9-10 পাস করে আসছে সে এই সূত্র পড়েই আসছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাই কি না? হ্যাঁ, এখন আবার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই সাইন স্কোয়ার থিটা মানে এরকমও থাকতে পারে, মানে এই যে সাইন থিটা এর হোল স্কোয়ার, এই সাইন থিটা এর হোল স্কোয়ার, এখানে সাইন এবং থিটা দুইটা আলাদা জিনিস না। এই সাইন থিটা পুরো একটা জিনিস, পুরোটা একটা জিনিস। এই জন্য এই সাইন থিটা হোল স্কোয়ার মানেই কিন্তু সাইন স্কোয়ার থিটা। আবার অনেকে এটা মনে করেন না যে এটা মানে সাইন স্কোয়ার থিটা স্কোয়ার, এরকম না। মানে সাইন স্কোয়ার থিটাকে এরকমও লেখা যায়, মানে সাইন থিটা এর হোল স্কোয়ার মানে এই স্কোয়ারটা কেবল শুধু সাইনের উপর আসবে, থিটার উপর না। ওকে, জি, এই জিনিসটা জানে না এরকম কোন লোক আমি খুঁজে পাইনি যারা 9-10 পাস করে আসছে। এখন আমার প্রশ্ন হচ্ছে এই সূত্রটা কিভাবে আসলো সেটা আমরা দেখবো। এটাকে বলে ত্রিকোণমিতিক অভেদ। অভেদ, ত্রিকোণমিতিক অভেদ। হ্যাঁ, এবার দেখেন, এখন এই যে ত্রিভুজটা, এখানে যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, মানে আপনি কি জানেন যে এই জিনিসটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যেরই একটা রূপ? এই জিনিসটা পিথাগোরাসের উপপাদ্যেরই একটা রূপ। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এটা পিথাগোরাসের উপপাদ্যেরই একটা রূপ, অ্যানাদার ফর্ম অফ পিথাগোরাস থিওরি। আচ্ছা, এখন এই ত্রিভুজের ক্ষেত্রে যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, সূত্র অ্যাপ্লাই করি, পিথাগোরাসের উপপাদ্য কি ছিল মনে আছে? এই অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তার মানে এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে পাই, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য তাহলে কি হবে? সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, আমি ইকুয়েশনটা ঘুরাই দেখি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এই পাশে রাখি, সি স্কোয়ারকে ওই পাশে রাখি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এই ত্রিভুজ থেকে কিন্তু করতেছি। এখন আমি এই সমীকরণের উভয় পাশে সি স্কোয়ার দিয়ে ভাগ করব, সি স্কোয়ার দ্বারা ভাগ করে উভয় পাশে, সি স্কোয়ার দ্বারা উভয় পাশে ভাগ করে সি স্কোয়ার দ্বারা উভয় পাশে ভাগ করে, তাহলে এই পাশেও ভাগ করব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। এখন এই যে সি স্কোয়ার, এই সি স্কোয়ার দিয়ে এই স্কোয়ারকেও ভাগ করা আছে, বি স্কোয়ারকেও ভাগ করা আছে। ঠিক আছে, তাহলে মাঝখানে যদি এরকম যোগ বিয়োগ থাকে তাহলে এই জিনিসটা দিয়ে এখানেও ভাগ করা যাবে, এখানেও ভাগ করা, মানে দুইজনকে আলাদা আলাদা করে ভাগ করা যাবে। তার মানে এই স্কোয়ার, এই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই সি স্কোয়ার কেটে 1। এইটুকু বুঝছেন? সবাইকে এই জায়গাটা বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন? বাংলায় লেখেন ভাই। আচ্ছা, এটা কি বুঝছেন? আরে দুই পাশ, সমীকরণের দুই পাশ সমান হলে তাকে আমরা বলি অভেদ। দুই পাশ সমান হলে, হ্যাঁ, অভেদ হবে কিনা, এই দুই পাশ সমান হলে অভেদ বলে। আচ্ছা, আইডেন্টিটি নিয়ে আমাদের ক্লাস আছে, অসমতায় আইডেন্টিটি নিয়ে ক্লাস আছে, তখন আমরা বলবো। হ্যাঁ, এর মধ্যে এগুলো না টানি এগুলা। আচ্ছা, এ স্কোয়ার বাই সি স্কোয়ার, এটুকু বুঝছেন সবাই?
তাহলে a স্কোয়ার ডিভাইডেড বাই c স্কোয়ার প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই c স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আচ্ছা একটু শোনেন, এদিকে তাকান, এদিকে তাকান। এখানে এর উপরও স্কোয়ার আছে, সির উপরও স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে কি লিখতে পারি a বাই c এর হোল স্কোয়ার? পারি কিনা? অবশ্যই পারি। প্লাস এখানে b বাই c এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখন আমাকে বলেন এই a c b এগুলা কি এই ত্রিভুজ থেকে আনছিলাম না? ইয়েস। এখানে a কি? a কিন্তু ভূমি, a কিন্তু ভূমি, তার মানে এই a হচ্ছে ভূমি। এখানে c কি? এই c হচ্ছে কি? অতিভুজ, তার উপর আছে স্কোয়ার প্লাস এখানে b কি? এই b হচ্ছে লম্ব, তার মানে এটা হচ্ছে লম্ব। ওকে, আর c কি? c হচ্ছে এখানে অতিভুজ, তার উপর স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখন আপনারা আমাকে বলেন ভূমি বাই অতিভুজ এটা কি? ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অতি, তার মানে ভূমি বাই অতিভুজ এটা মানে হচ্ছে কজ থিটা, তার উপর আছে স্কয়ার। আর লম্ব বাই অতিভুজ, সাগরে লবণতি মানে লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে সাইন থিটা, কেবল করে আসছি, তার উপর আছে স্কয়ার ইজ ইকুয়াল টু 1। এখন এই স্কয়ারটা কার উপর? এই স্কয়ারটা আসলে এরকম কজ স্কয়ার থিটা প্লাস এটা হচ্ছে সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন সাইন স্কয়ার থিটাকে আগে, কারণ যোগ আছে না, যোগ থাকলে এটাকে আগে রাখবো, এটাকে পিছনে রাখবো, সমস্যা নাই, মানে সূত্রের মতো করে মিলানোর জন্য। তাহলে সাইন স্কয়ার থিটাকে সামনে নিয়ে আসলাম, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। আসলে কিছুই না, এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যেরই একটা রূপ, পিথাগোরাসের উপপাদ্যেরই একটা রূপ। বুঝছেন কিনা বলেন? প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন যে এই সূত্রটার মানে আপনার যদি মাথায় থাকে যে এই জিনিসটা পিথাগোরাসের উপপাদ্য থেকে আসছে, তাহলে আপনি জাস্ট পিথাগোরাসের উপপাদ্যটা লিখবেন, আপনার মাথায় থাকবে। এই পাশে যেহেতু 1 আছে, তাহলে 1 আমি কেমনে আনবো? এই c স্কয়ারের পরিবর্তে 1 আনতে হলে একটা c স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, তাই আমি c স্কয়ার দিয়ে ভাগ করছি, দুই পাশে c স্কয়ার দিয়ে ভাগ করে দিয়েছি, এই পাশে 1 হয়ে গেছে, আর ওই পাশে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আপনি এখন এইটা প্রমাণ জানা দরকার কেন? আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি এটা দেখাতে পারবেন এই, কিন্তু এটা তো আপনার মুখস্থ হয়েই আছে, আমি জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু যে 1, এটা মনে নাই এরকম কোন স্টুডেন্ট নাই, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে, তাহলে আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা কি? আপনি বলবেন এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যেরই আরেকটা রূপ, এবং এটাকে আরেকবার বলতে পারেন যে ত্রিকোণমিতিক আইডেন্টিটি।